বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অর্থোডন্টিক অ্যাপ্লায়েন্সের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ জেড স্প্রিং এর প্রস্তুতি পদ্ধতি প্রদর্শন করার চেষ্টা করব। এর জন্য আমাদের প্রয়োজন হবে একটি রোগীর মডেল, 0.5 মিলিমিটার রাউন্ড স্টেনলেস স্টিল হার্ড অর্থোডন্টিক ওয়্যার, একটি অ্যারামস প্লেয়ার, একটি স্প্রিং ফর্মার, একটি ওয়্যার কাটার বা নোজ প্লেয়ার, একটি মার্কার পেন এবং একটি পেন্সিল। তৈরি পদ্ধতির প্রথমেই আমরা মডেলের উপর একটা দাগ দিয়ে নিব। রোগীর যেই দাঁতের উপর জেড স্প্রিং বানাবো সেই দাঁতের প্যালাটাল সারফেসকে আমরা তিনটা ভাগে ভাগ করব: সার্ভাইকাল 1/3, মিডল 1/3 এবং ইনসাইজাল 1/3। সার্ভাইকাল 1/3, মিডল 1/3 এবং ইনসাইজাল 1/3। এই মিডল 1/3 এবং ইনসাইজাল 1/3 যে সংযোগস্থল আছে, এই সংযোগস্থল বরাবর যে রেখা টানলাম, এই রেখা বরাবর আমরা জেড স্প্রিংয়ের অ্যাক্টিভ আর্মকে বানানোর চেষ্টা করব। এখন আমরা ওয়্যার নিব। সাধারণত 5 থেকে 6 সেন্টিমিটার ওয়্যার নিয়ে জেড স্প্রিং বানানো হয়। আজকে আমি 6 সেন্টিমিটার পরিমাণ ওয়্যার নিয়ে দেখানোর চেষ্টা করব। ওয়্যার কাটার সময় আমরা দুই পাশে এইভাবে আঙ্গুল দিয়ে সাপোর্ট দিয়ে নিলে ওয়্যারটা ছিটে কোনো রকম আঘাত করা বা দুর্ঘটনা ঘটাতে পারে না। এখন আমরা এই কেটে নেওয়া ওয়্যারটা সোজা করে নিব। ওয়্যারের এক প্রান্ত এইভাবে অ্যারাউন্স প্লেয়ার দিয়ে ধরে ওয়্যারটাকে তর্জনী এবং মধ্যমাঙ্গুলি নিচে রেখে বুড়ো আঙ্গুল বা থামকে উপর দিয়ে এভাবে প্রেসার দিয়ে সোজা করার চেষ্টা করব। তর্জনী এবং মধ্যমাঙ্গুলি নিচে রেখে বুড়ো আঙ্গুল বা থাম্ব উপরে রেখে বুড়ো আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দিয়ে আস্তে আস্তে ওয়্যারটাকে একটু সোজা করে নেওয়ার চেষ্টা করব। এখন আমরা ওয়্যারের এক প্রান্তে একটা বেন্ড দিব। বেন্ডটা যতটা সম্ভব ছোট হলে ভালো হয়। বেন্ডটা আমরা কমপ্লিট করতে নোজ প্লেয়ারের সাহায্য নিতে পারি। এরপর আমরা এই বেন্ডকে আমাদের নিজেদের দিকে রেখে দাঁতের যে ইনসাইজাল 1/3 এবং মিডল 1/3 সংযোগস্থলে আমরা দাগ এঁকেছিলাম, সেই দাগ বরাবর ধরে এবং বেন্ডটাকে মিজিয়ালি রেখে দাঁতের ডিস্টালি একটা মার্ক করে নিব। এখন আমরা এই মার্ক করা ওয়্যারে স্প্রিং ফর্মার দিয়ে
একটি কয়েল বানাবো। কয়েলটা যতটা সম্ভব ছোট ডায়ামিটারের হলে ভালো হয়। আমরা ওয়্যারের মার্কটাকে স্প্রিং ফর্মারের আর্ম এর বাহিরে রেখে কয়েলটা বানানোর চেষ্টা করব এবং খেয়াল রাখব যেন এদিকে দাঁতের সাথে যে আর্মটা ছিল ওয়্যারের, তার মানে হলো অ্যাক্টিভ আর্মটা যেন কয়েলের নিচের দিকে থাকে। এই ক্ষেত্রে আমরা খেয়াল রাখব যেন অ্যাক্টিভ আর্মটা কয়েলের যে পরবর্তী আর্ম আছে এইটা, এই দুইটা আর্ম মোটামুটি প্যারালাল হয়। এখন আমরা এই অ্যাক্টিভ আর্মের যে বেন্ড দিছিলাম সেই বেন্ড বরাবর কয়েলের পরবর্তী আর্মে একটা মার্ক করব। এই মার্কে ঠিক প্রথম কয়েলের মতোই আরেকটা কয়েল তৈরি করব, কিন্তু এখানে খেয়াল রাখব যেন কয়েলটা প্রথম কয়েলের পরবর্তী আর্মের নিচের দিকে হয় এবং ঠিক একইভাবে প্রথম কয়েলের মতোই চেষ্টা করব কয়েলের ডায়ামিটারটা যতটা সম্ভব ছোট হয়। ওয়্যারের মার্কটাকে আমরা স্প্রিং ফর্মারের আর্মের বাইরের দিকে রাখলাম, যাতে আমরা কয়েল তৈরি করার পরও জেড স্প্রিংটা দাঁতের মেজিওডিস্টাল যে ডিস্টেন্স আছে এর বাইরে চলে না যায়।
আমরা চেষ্টা করব যেন জেড স্প্রিংয়ের আর্মগুলো একে অপরের প্যারালাল হয়। এরপরে আমরা দ্বিতীয় কয়েলের যে পরবর্তী ওয়্যারের অংশ আছে সেইখানে আমরা দাঁতের যে মিজো ডিস্টাল ডিস্টেন্স আছে এর মাঝ বরাবর একটা মার্ক করব, ঠিক এরকম একটা জায়গায়। এখন আমরা এই মার্ক বরাবর স্পেসে একটা 90 ডিগ্রি বেন্ড দিব এবং এই বেন্ডটা হবে পিছনের দিকে। এই বেন্ড থেকে 2 থেকে 3 মিলিমিটার পরে আমরা একটা মার্ক করব। এইখানে আমরা আবার একটা বেন্ড দিব অ্যাডামস প্লেয়ারের সাহায্যে ওয়্যারটাকে নিচের দিকে। একবার একটু বসিয়ে চেক করে নিতে পারি। এখন আমরা এই পরবর্তী আর্মটাকে অ্যাডাপ্টেশন করার জন্য একটু থাম দিয়ে এভাবে কার্ভ করে নিতে পারি যাতে প্যারাটাল সারফেসের সাথে ভালোভাবে মিশে যায়। এরপর আমরা ওয়্যারের শেষ মাথায় একটা বেন্ড দিয়ে নিতে পারি স্প্রিং ফার্মারের সাহায্যে, যেটাকে আমরা রিটেন টিপ ট্যাগও বলতে পারি। আবার একটু বসিয়ে চেক করে নিতে পারি। এখানে আরেকটু অ্যাডাপ্ট করে নিলাম। আমাদের এটা অ্যাক্টিভ আর্ম, রিটেনটিভ আর্ম, দুইটা কয়েল বা হেলিসেস এবং রিটেনটিভ ট্যাগ, এই কয়েকটা পয়েন্ট আমরা ঠিক রেখে আমাদের জেড স্প্রিং বানানোর চেষ্টা করব। সাধারণত জেড স্প্রিং দিয়ে প্লেট তৈরি করার সময় স্প্রিংয়ের এরিয়াটা ওয়াক্স দিয়ে বক্সিং করে নিতে হয় এবং অ্যাক্টিভেট করার সময় অ্যাক্টিভ আর্ম বা কয়েল থেকে একটু ওপেন করে ইউজুয়ালি 2 to 3 মিলিমিটার অ্যাট এ টাইম আমরা অ্যাক্টিভ করে নিই সাধারণত। এই জেড স্প্রিংয়ের মাধ্যমে আমরা দাঁতকে তালুর দিক বা জিহ্বার দিক থেকে
ঠোঁটের দিকে বের করে নিতে পারি বা সরিয়ে নিতে পারি। যদি দাঁত মোচড়ানো অবস্থা থাকে সেটাকে সোজা করতে পারি অন্য অ্যাপ্লায়েন্সের সহায়তায়। এবং অর্থোডন্টিক চিকিৎসা শেষের পরে রিটেনশন অ্যাপ্লায়েন্স বা ধরে রাখার জন্য যে অ্যাপ্লায়েন্স পরা হয় সেইখানে আমরা সাহায্যকারী হিসাবেও জেড স্প্রিং ব্যবহার করতে পারি। আর এইভাবে সঠিক নিয়মে চেষ্টা করে আমরা একটি কার্যকরী এবং সফল জেড স্প্রিং বানিয়ে নিতে পারি। জাযাকাল্লাহু তাআলা খায়রান।